আজকে আমরা এই ভিডিওতে SN1 হ্যালোঅ্যালকেনের আন্ডারে ওই চ্যাপ্টারের মধ্যে SN1 বিক্রিয়া সম্বন্ধে আলোচনা করব। SN2 বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। প্রথমে SN2 পড়াবো। প্রথমে বলি SN2 আমি আগের ভিডিওতে বলেছি S ফর সাবস্টিটিউশন রিয়াকশান, N মানে হচ্ছে নিউক্লিওফিলিক, 2 বোঝায় বিক্রিয়ার অর্ডার বা ক্রম 2। এখন SN2 বিক্রিয়া নিতে গেলে প্রত্যেক বিক্রিয়া একটা সাবস্ট্রেট থাকে। সাবস্ট্রেটটা কি, তারপর রিয়েজেন্ট থাকে। SN2 বিক্রিয়ার সাবস্ট্রেট আমরা যেহেতু এখানে হ্যালোঅ্যালকেন নিয়ে করছি, আমি RX নিচ্ছি। মেনলি আর এর মধ্যে কি থাকে তাহলে, যে কোনো অ্যালকিল গ্রুপ, এখানে C, এখানে 3টে ডিফারেন্ট গ্রুপ এরকম নেওয়া আছে। তাহলে এর সঙ্গে কে বিক্রিয়া করছে, NU, তাহলে C, তাহলে আর C এর সঙ্গে 3টে ডিফারেন্ট গ্রুপ নিচ্ছি, তার সঙ্গে একটা X, NU নিউক্লিওফাইল মাইনাস কি তৈরি হচ্ছে, এই NUটা গিয়ে এসে এখানে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করছে কার্বনে, এই Xটা বেরিয়ে যাচ্ছে। Xটা হচ্ছে লিভিং গ্রুপ, এটাকে আমরা লিভিং গ্রুপ আগের দিন বলেছি। এখন Xটা কি, এর নেগেটিভ পোল আছে, এই কার্বনের পজিটিভ পোল। কেন, Xটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তড়িৎ-ঋণাত্মক মৌল, তার জন্য চারিদিকে নেগেটিভ পোল আছে। এখন এই যে নেগেটিভ পোল, এই হচ্ছে NUটা নেগেটিভ, এই যদি সামনের দিক দিয়ে অ্যাটাক করতো, সামনের দিক দিয়ে আক্রমণ করতো, তাহলে কি হতো, এই নেগেটিভের সঙ্গে এই নেগেটিভের কিছুটা রিপালশন হতো। তাই অলওয়েজ হেয়ার ব্যাক সাইড অ্যাটাক হয়। ব্যাক সাইড অ্যাটাক হলো, তাহলে হয়েছে কীরকম, এরকম অবস্থায় আছে, যেই ব্যাক সাইড দিয়ে অ্যাটাক হলো সেই এরকম খুলে গেল। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, C, এই হচ্ছে NU, এইবার হচ্ছে NU, এইখানে R1, R2, R3, R ড্যাস্ট, আর এইখানে হচ্ছে X, এখানে অ্যাটাক হয়েছে, তাই এই বন্ডটা ফর্মেশন হচ্ছে, এই বন্ডটা ব্রেকিং হচ্ছে। NU আর কার্বন বন্ড ফর্মেশন হচ্ছে, আর কার্বন আর X বন্ড ব্রেকিং হচ্ছে। এটাকে বলা, এটা হচ্ছে ট্রানজিশন স্টেট। এটা হচ্ছে ট্রানজিশন স্টেট, যে ট্রানজিশন স্টেটের কোনো অস্তিত্ব তেমনভাবে নেই। আমাদের এই ট্রানজিশন স্টেটটা কল্পনা করেছি যে এইরকম ট্রানজিশন স্টেট একটা থাকতে পারে, যেখানে ইনকামিং সাবস্ট্রেট, that is NU নিউক্লিওফাইল অ্যান্ড দ্য লিভিং গ্রুপ আর, এগুলো মানে পরস্পর সঙ্গে স্টেট লাইনে অবস্থিত করছে, যেখানে এই বন্ডটা ব্রেক হচ্ছে, ভেঙে যাচ্ছে, এই বন্ডটা ফর্মেশন হচ্ছে। এটা ট্রানজিশন স্টেট। এরপরে ট্রানজিশন স্টেট ভেঙে গিয়ে যেটা হচ্ছে RDS বলছি, এখান থেকে কী তৈরি করছে, এই বন্ডটা ফর্মেশন হলো C, R ড্যাস্ট, R ডাবল ড্যাস্ট, R ট্রিপল ড্যাস্ট প্লাস X মাইনাস। এই স্টেপটাই হচ্ছে RDS স্টেপ, এটাই হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ। RDS মানে রেট ডিটারমিনিং স্টেপ, এই স্টেপটাই স্লো স্টেপ। তাহলে কি বোঝা গেল, এই বন্ডটা ফর্মেশন হয়ে গেল, যে বন্ড ফর্ম করলো, এই বন্ডটা ব্রেক হয়ে গেল, দিয়ে X মাইনাস হয়ে গেল। আগের ভিডিওতে দেখেছি কি করে, নিউক্লিওফাইল এসে পজিটিভ সেন্টার খোঁজে, পজিটিভ সেন্টার এখানে পেয়েছিল, পজিটিভ সেন্টার, যেহেতু এটা নেগেটিভ পার্ট, এটা পজিটিভ পার্ট, পজিটিভ সেন্টারে এসে খুঁজেছে এবং সেখানে অ্যাটাক করেছে। অ্যাটাকটা ফ্রন্ট সাইড দিয়ে অ্যাটাক হতে পারতো, ব্যাক সাইড দিয়ে অ্যাটাক হতে পারতো। ফ্রন্ট সাইড দিয়ে অ্যাটাক করেনি, কেন এখানে নেগেটিভ চার্জের একটা রয়েছে, নেগেটিভ চার্জযুক্ত X মলিকুল রয়েছে, যেটা কিনা মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তার জন্য এখানে এটাও তো নেগেটিভ চার্জ,
এখানে রিপালশন হতো, বিকর্ষণ হতো, ওই জন্য ও ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করেছে। ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করার ফলে ছাতার মতো অংশ ছিল, ছাতাটা খুলে গেছে। খুলে যাওয়ার পরে এটা ট্রানজিশন স্টেট হয়েছে। ট্রানজিশন স্টেটে যেখানে নিউক্লিওফাইল এসে কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে, এই বন্ডটা ফর্মেশন হওয়ার চেষ্টা হচ্ছে, এবং আরেকটাতে দেখা যাচ্ছে যে কার্বন থেকে লিভিং গ্রুপটা বেরিয়ে যাচ্ছে, এই বন্ডটা ব্রেক হওয়ার চেষ্টা হচ্ছে। এই যে ফর্মেশন অফ বন্ড অ্যান্ড ব্রেকিং আর বন্ড, এই দুটো বন্ড পরস্পরের সঙ্গে স্ট্রেট লাইনে আছে। এটা ট্রানজিশন স্টেট, এটা পেন্টাভ্যালেন্ট কার্বন। ট্রানজিশন স্টেট, পেন্টাভ্যালেন্ট কার্বন হয়েছে, এটা পেন্টাভ্যালেন্ট কার্বন। দিস ইজ ভেরি আনস্টেবল। পেন্টাভ্যালেন্ট কার্বন খুব আনস্টেবল, তাই জন্য এটা আনস্টেবল। এটা ডিকম্পোজ করে গিয়ে করছে, এই কম্পাউন্ডটা তৈরি করছে, এই প্রোডাক্টটা। এখন দেখি প্রোডাক্ট, সাবস্ট্রেট ছিল এটা, প্রোডাক্ট হয়েছে এটা, যে ছাতার মতো অংশটা যেন উল্টে গেছে, তাই জন্য ইনভার্সন হয়েছে। এটাকে বলে ওয়ালডেন ইনভার্সন। ওয়ালডেন ইনভার্সন হয় SN2 রিয়াকশনের ক্ষেত্রে, ওয়ালডেন ইনভার্সন হয়। ঠিক আছে, এখন আমি দেখি যে এই রিয়াকশানে কেন SN2টা বললো। SN2 কেন বলছে? এটা স্লো স্টেপ, এটাই RDS। এইখান থেকে এইটা টোটালটাই একটা স্টেপ, মাঝখানে একটা ইন্টারমিডিয়েট স্টেট, দিস ইজ ট্রানজিশন স্টেট। এটা হচ্ছে ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেট এইবার হচ্ছে দেখি তাহলে এর রেট যদি আমি করি অ্যাকর্ডিং টু কাইনেটিক্স, chemical kinetics, rate is equal to rate constant K into concentration of this Rx, means এইটা আমি Rx লিখলাম, এইটাকে আমি Rx হিসাবে ডিনোট করলাম। Rx into concentration of nucleophile। সো তার মানে কি, রেটটা কিসের উপর ডিপেন্ড করছে? রেট ডিপেন্ড করছে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপরে, এটার কনসেন্ট্রেশনের উপরে, আর নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের উপরে, যেহেতু নিউক্লিওফাইল রয়েছে, তাই জন্য এটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিয়াকশন, ক্রম 2। তাই জন্য আমরা SN2 লিখছি। SN2 কথাটা এই জন্যই লেখা হচ্ছে ক্রম 2 বলে। ঠিক আছে, তাহলে এর কিছু বৈশিষ্ট্য আছে SN2 রিয়াকশনের। SN2 রিয়াকশনে কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য প্রথম পয়েন্টটি হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিয়াকশন, দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। দ্বিতীয় পয়েন্ট একটা আছে, আমি বলছি একটু পরে। থার্ড পয়েন্ট হচ্ছে এটি এক ধাপে সম্পন্ন হচ্ছে, রিয়াকশনটা একটা স্টেপে সম্পন্ন হচ্ছে। এই রেটটা কিসের? ফোর্থ ধাপে হচ্ছে। রেটটা ডিপেন্ড করছে কনসেন্ট্রেশন অফ নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের উপরে এর রেটটা ডিপেন্ড করছে। 4 পয়েন্ট। 5 পয়েন্ট হচ্ছে কি হচ্ছে, ইনকামিং নিউক্লিওফাইল, যে নিউক্লিওফাইলটা আসছে এবং যে লিভিং গ্রুপটা বেরিয়ে যাচ্ছে, তারা পরস্পরের সঙ্গে একই সরলরেখায় থাকছে এবং 180 অ্যাঙ্গেলে, মানে একই সরলরেখায় থাকছে, এবং অ্যাটাক হচ্ছে ব্যাক সাইড অ্যাটাক হয়। 5 নম্বর পয়েন্ট ব্যাক সাইড অ্যাটাক। 6 নম্বর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে এইখানে যে আমরা ট্রানজিশন স্টেটটা দেখেছি না, এই ট্রানজিশন স্টেটটা যত মলিকুলের ভিড় বাড়বে, মলিকুলের এই মলিকুলগুলোর আকার যত বাড়বে, তত এই ট্রানজিশন স্টেটটা আনস্টেবল হতে থাকবে। মলিকুলের আকার যত বাড়বে, এই যে মলিকুলগুলো আর গ্রুপ, এর আকার যত বাড়বে, তত ট্রানজিশন স্টেটটা আনস্টেবল হবে। ট্রানজিশন স্টেট আনস্টেবল হলে বিক্রিয়ার প্রোডাক্ট হবে না। তাহলে কি লিখবো? আর গ্রুপের বা আকার বাড়ার সঙ্গে সঙ্গে ট্রানজিশন স্টেট দুস্থিত হতে থাকে, তাহলে রিয়াকশনটা ভালো হয় না। তাহলে রিয়াকশন ভালো হতে গেলে কি হবে? এই আর গ্রুপকে ছোট হতে হবে। হাইড্রোজেন হলে আরও ভালো হয়, তাহলে আর গ্রুপ ছোট হতে হবে। পরে আসবো এই নিয়ে আর একটু বলবো। এবার আমি এর একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম চেষ্টা করছি আঁকার। এনার্জি রিয়াকশন কোঅর্ডিনেট।
এইখানে হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, এই প্রোডাক্ট, এই হচ্ছে ট্রানজিশন স্টেট। তো ট্রানজিশন স্টেটটা যদি আনস্টেবল হয় তাহলে কি হচ্ছে, আরও উপরে থাকবে, এনার্জি বেশি হবে তার, আরও উপরে যদি থাকে তাহলে তার সেটা সেইখানে রিঅ্যাক্ট্যান্টটা পৌঁছাতে অ্যাক্টিভেশন এনার্জি খুব লাগবে। আমরা অ্যাক্টিভেশন এনার্জি দেখেছি, তোমরা অ্যাক্টিভেশন এনার্জি দেখেছো ক্লাস এই 12 কেমিক্যাল কাইনেটিক্সে পড়েছো যে অ্যাক্টিভেশন কোনো রিয়াকশানে যত অ্যাক্টিভেশন এনার্জি বেশি হয় তত কি রিয়াকশানটা স্লোয়ার হয়ে যায়। এবার এই ট্রানজিশন স্টেটটা যত স্টেবল হবে মানে তার এনার্জি কম হবে, তার মানে তার অ্যাক্টিভেশন এনার্জিটা কম হচ্ছে। এবার যত ট্রানজিশন স্টেটটা আনস্টেবল হবে মানে এই উঁচু জায়গায় যেতে থাকবে, ফলে সেই কোনো রিয়াক্ট্যান্টকে বেশি এনার্জি লাগবে ওই ট্রানজিশন স্টেটে পৌঁছানোর জন্য, তার জন্য রিয়াকশন রেটটা স্লো হয়ে যাবে। এখন বাকি আছে আমার এই 2 নম্বর পয়েন্ট বলার। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে SN2 বিক্রিয়াতে কি হয়, ইনভার্সন অফ কনফিগারেশন। ইনভার্সন অফ কনফিগারেশন, ইনভার্সন অফ কনফিগারেশন ঘটে। এখন হোয়াট ইজ দিস ইনভার্সন অফ কনফিগারেশন, এইটা বলতে কি বুঝি এটাই বলবো। এই ইনভার্সন অফ কনফিগারেশন বলতে গিয়ে আমরা SN2 বিক্রিয়াটা যদি একটা অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্রেট নিয়ে করি, অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্রেট নিয়ে করি তাহলে সেটাকে আমরা ভালো বুঝতে পারবো। তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্রেট বলতে যে সাবস্ট্রেটের মধ্যে মানে যে এর সাবস্ট্রেটটার মধ্যে কাইরাল কার্বন আছে, কাইরাল কার্বন আছে। এবার কাইরাল কার্বন কি সেটা বলি। কাইরাল কার্বন হচ্ছে একটা কার্বন অ্যাটম যেটা কিনা 4টে ডিফারেন্ট কার্বন অ্যাটমের সঙ্গে অ্যাটাচ রয়েছে, R1, R2, R3 আর X, 4টে ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ রয়েছে। এই X ডিফারেন্ট, এটা ডিফারেন্ট, যেখানে R1 নট ইকুয়াল টু R2 ডাবল ড্যাশড, নট R ট্রিপল ড্যাশড, নট X, যেখানে এইগুলো কোনোটাই সেম নয়, তখন এই কার্বনটাকে আমরা বলবো কাইরাল কার্বন। একটা উদাহরণ দেওয়া যাক, যেমন CH3Cl, এখানে কাইরাল কার্বন আছে? তোমরা বলো একটু দেখি। এই দুটো এখানে দুটো কার্বন আছে, এর মধ্যে কোনটা কাইরাল কার্বন? এইটা কি কাইরাল কার্বন? এখানে দেখো একই কার্বন 3টে হাইড্রোজেন আছে, তাই জন্য এটা কাইরাল কার্বন না, এখানে কাইরাল কার্বন নেই। এখানে এইটা একই কার্বনে 2টো ক্লোরিন আছে, তাহলে এই কার্বনটা কাইরাল কার্বন হবে না। এই কার্বনটাতে দেখো এখানে কার্বন অ্যাটাচ রয়েছে, এখানে Cl, এখানে I, এখানে হাইড্রোজেন, সো দিস কার্বন অ্যাটম ইজ এ কাইরাল কার্বন অ্যাটম। ঠিক আছে, এখন SN2 রিয়াকশনটা কীরকম হলো, এখানে ধরলাম একটা CH3, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা C2H5 আর এখানে একটা Cl। এখানে যদি একটা নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে, মনে করলাম OH এসে দিয়ে অ্যাটাক করে, তাহলে কি দেখাচ্ছি, আমি একেবারে প্রোডাক্ট লিখছি, ট্রানজিশন স্টেট লিখছি না। তাহলে কি তৈরি হচ্ছে, OH CH3 C2H5। ছাতাটা ছিল ঠিক এই রকমভাবে, খুলে গেল এইদিকে, তাহলে মনে হচ্ছে না ইনভার্ট হলো, তাই জন্য বলছি ইনভার্সন হলো। ঠিক আছে, এইটা দিয়ে অনেকটা বলে না, এটা বোঝার জন্য, ইনভার্সন অফ কনফিগারেশন বোঝার জন্য আমাকে RS নোমেনক্লেচার করতে হয়, যেটা আমি পরের ভিডিওতে বলবো।
আরএস নোমেনক্লেচারটা কি দেখবো যে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কোনো যৌগের যদি আর কনফিগারেশন থাকে তাহলে সেটা বিক্রিয়ার পরে এস কনফিগারেশনে হয়ে যায়। আরএস নোমেনক্লেচার বলতে গেলে অনেকটা সময় লাগবে, সেটা একটা ভিডিওর মধ্যে এই ভিডিওর মধ্যে হবে না, ওটা আমি নেক্সট ভিডিওতে বলবো আরএস নোমেনক্লেচারের ব্যাপারটা কি। আপাতত আমাদের জেনে রাখতে হবে যে SN2 বিক্রিয়াতে ইনভার্সন অফ কনফিগারেশন হয়, সেটা আরএস নোমেনক্লেচার থেকে জানা যায়। এই 3টে কম্পাউন্ড আমি দিলাম, 3টে কম্পাউন্ডের মধ্যে 1 2 3 SN2 বিক্রিয়ার হারের তুলনা করতে হবে। SN2 বিক্রিয়া কোথায় বেশি হবে তাহলে দেখি, এখানে প্রত্যেক 3টে আঁকা আছে, এখানে CH3Cl CH3CHCl, যত আমি এদিক থেকে এদিকে আছি তত কি দেখছি, কার্বন, যে কার্বনটার সঙ্গে রিয়াকশানটা হবে এই কার্বনের সঙ্গে যে কার্বনের সঙ্গে লিভিং গ্রুপটা অ্যাড আছে Clটা, এটা লিভিং গ্রুপ, এই কার্বনের সঙ্গে যে গ্রুপগুলো আছে সেগুলো আস্তে আস্তে তার আকার বাড়তে থাকছে। আকার বাড়তে থাকলে কি হবে, এখানে যে ট্রানজিশন স্টেটটা তৈরি হবে সেখানে স্টেরিক এফেক্ট হতে থাকবে। এখানে যে ট্রানজিশন স্টেটটা তৈরি হবে SN2 বিক্রিয়ার ফলে সেখানে যা স্টেরিক এফেক্ট হবে এখানে স্টেরিক এফেক্টটা বেশি হবে, এখানে আরও বেশি হবে। কেন, এখানে এই এত বড় 3খানা CH3 গ্রুপ আছে। তার ফলে কি, যে স্টেরিক এফেক্ট বেশি হলে কি হবে, এই ক্ষেত্রে ট্রানজিশন স্টেটটা আনস্টেবল হবে, তার জন্য এই ক্ষেত্রে বিক্রিয়াটা স্লো হবে, বিক্রিয়ার যে স্পিডটা সেটা স্লো হবে। তাহলে বিক্রিয়ার হার কোথায় বেশি হবে, এইখানে। বোঝা গেল কেন, যে সাবস্ট্রেট তার সেই কার্বনে যে কার্বন অ্যাটাক হবে সেই কার্বনের সঙ্গে যে গ্রুপগুলো যুক্ত আছে সেগুলো আকার ক্রমশ বাড়ছে, ফলে ট্রানজিশন স্টেটটা SN2 বিক্রিয়ার ক্ষেত্রে আনস্টেবল হয়ে যাবে। এবার যদি আমি দ্রাবকের কথা ভাবি, দ্রাবক SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কোন ধরনের দ্রাবক প্রযোজ্য, SN2 বিক্রিয়ার ক্ষেত্রে দরকার পোলার অ্যাপ্রোটিক দ্রাবক সলভেন্ট। পোলার অ্যাপ্রোটিক দ্রাবক মানে কি, কোনটা, ধরি DMSO, ডাইমিথাইল সালফঅক্সাইড, তারপর অ্যাসিটোন, পোলার দ্রাবক বাট অ্যাপ্রোটিক, ডাজ নট ডোনেট এনি হাইড্রোজেন অ্যাটম। DMF, ডাইমিথাইল ফর্মামাইড, এই সমস্ত দ্রাবকগুলো SN2 বিক্রিয়ার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এখন আমি দেখি যে পোলার অ্যাপ্রোটিক দ্রাবক কেন, কারণ পোলার অ্যাপ্রোটিক দ্রাবকগুলো কি করে, তাদের এই যে যেমন একটা অ্যাসিটন নিলাম, আমি অ্যাসিটনের স্ট্রাকচারটা দিয়ে দেখাচ্ছি। অ্যাসিটন নিলাম, অ্যাসিটনের এই যে নেগেটিভ পার্ট রয়েছে না অক্সিজেন, এটা কি করে, এটা এই SN2 বিক্রিয়ার যে ক্যাটায়নগুলো আছে সেই পজিটিভ চার্জ তাকে কভার করে রাখতে পারে, তাকে মানে স্টেবিলিটি দেয় এই নেগেটিভ চার্জটা। কিন্তু এখানে যেহেতু কোনো H+ নেই বা পজিটিভ এন্ড সেইভাবে নেই, যেমন যদি পোলার দ্রাবক বলি H2O, পোলার প্রোটিক দ্রাবক, H+ ডোনেট করে, সেটা পজিটিভ চার্জ, সেটা অ্যানায়নকে স্টেবল করে। যেহেতু এখানে কোনো পজিটিভ চার্জ নেই তাই জন্য এটি অ্যানায়নকে স্টেবল করতে পারে না। অ্যানায়ন বলতে রিয়াকশন মিডিয়ামে অ্যানায়ন রয়েছে নিউক্লিওফাইল, তো নিউক্লিওফাইলকে স্টেবল করতে পারে না, তাহলে নিউক্লিওফাইল আনস্টেবল হয়। আনস্টেবল নিউক্লিওফাইলই স্টেবল হওয়ার জন্য রিয়াকশন করে নিউক্লিওফিলিক সেন্টারে গিয়ে, মানে সাবস্ট্রেটের কার্বন অ্যাটমে গিয়ে রিয়াকশন করে, দিয়ে প্রোডাক্ট দেয়। যদি নিউক্লিওফাইল স্টেবল হয়ে যেত তাহলে নিউক্লিওফাইল প্রোডাক্ট দিত না, নিউক্লিওফাইলটা রিয়াকশন করতো না। আর এই বিক্রিয়াটা SN2 বিক্রিয়াটা যেহেতু একটা স্টেপেই হচ্ছে, তাই জন্য নিউক্লিওফাইলটা যে সেই স্টেপেই রিয়াকশন করছে, এই যে আমরা একটা দেখছি RH, এখন NU নিউক্লিওফাইলটা রিয়াকশন করছে, এই যে এরকম হচ্ছে। এখন যদি নিউক্লিওফাইলটা স্টেবল হয়ে যেত তাহলে নিউক্লিওফাইলটা এখানে গিয়ে রিয়াকশন করতো না, বা ধীরে করতো। তাহলে কি হচ্ছে, এই স্টেপটা একটা স্টেপই হচ্ছে, এই স্টেপটা RDS,
এই স্টেপের রেটটাই আমরা মাপছি, যে রিয়াকশন রেট বলছি। তাহলে নিউক্লিওফাইল যদি এই স্টেপে এসে স্টেবল হয়ে বসে থাকে, রিয়াকশন না করে, তাহলে যে টোটাল ওভারঅল রেট অফ দ্য রিয়াকশন কমে যেত। এখন যদি এটা অনেক কটা স্টেপে হতো, তাহলে নিউক্লিওফাইল যদি অন্য কোনো স্টেপে রিয়াকশান করতো বা অন্য কোনো স্টেপে রিয়াকশান করতো, যে স্টেপটা আরডিএস না, সেই স্টেপে যদি রিয়াকশান করতো, তাহলে কিন্তু নিউক্লিওফাইল যদি স্টেবলও হতো, তাহলেও কিন্তু রিয়াকশান রেট ফাস্টার হতো। তাহলে এখন কিসের জন্য? এখানে যেহেতু একটা স্টেপে রিয়াকশান হচ্ছে, আর নিউক্লিওফাইল যেহেতু স্টেবল হলে রিয়াকশানটা করবে না, ধীর গতিতে করবে, সেই কারণে এইখানে পোলার প্রতীক দাবক হলে নিউক্লিওফাইলটাকে স্টেবল করে দেবে। সেই কারণে পোলার প্রতীক দাবকে SN2 বিক্রিয়া ভালো হয় না। SN2 বিক্রিয়া ভালো হয় পোলার অ্যাপ্রোটিক দাবকে, যেখানে নিউক্লিওফাইলটা স্টেবিলিটি পায় না। পোলার অ্যাপ্রোটিক দাবক কেবলমাত্র ক্যাটায়নকে স্টেবিলিটি দেয় তার ফলে, এবং অ্যানায়নকে মুক্ত রাখে। বোঝা গেল? এবার নিউক্লিওফাইল, যেটা খুব ইম্পর্টেন্ট SN2 বিক্রিয়ার ক্ষেত্রে। কেন SN2 বিক্রিয়ার গাঢ়ত্ব SN2 বিক্রিয়ার হার নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর নির্ভর করে? আমরা আগেই দেখেছি, SN2 বিক্রিয়ার রেট ইজিক্যাল টু রেট কনস্ট্যান্ট K ইন্টু কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট ইন্টু নিউক্লিওফাইল, এটা দেখেছি। তাহলে নিউক্লিওফাইল কেমন হতে হবে? তাহলে নিউক্লিওফাইলটাকে স্ট্রং নিউক্লিওফাইল হতে হবে। এবং স্ট্রং নিউক্লিওফাইল বলতে কি বুঝি? আচ্ছা, নিউক্লিওফাইলটা কি? নিউক্লিওফাইল আমি বলেছি অ্যাফেকশন ফর নিউক্লিয়াস, মানে পজিটিভ চার্জ। পজিটিভ চার্জের প্রতি যে কম্পাউন্ড, যে সমস্ত যৌগ বা পরমাণু বা মূলকের অ্যাফেকশন রয়েছে, সেটা হচ্ছে নিউক্লিওফাইল। এখন কোন নিউক্লিওফাইল বেশি স্ট্রং হবে? যার বেশি অ্যাফেকশন রয়েছে। সেটা জানতে গেলে এখন আমি দেখি যে সমস্ত নিউক্লিওফাইলে আমি ডোনেটেশন সাইড দিয়ে নিউক্লিওফাইলকে ব্যাখ্যা করেছি আগের ভিডিওতে। আমি এখানে মনোডেন্টেড নিউক্লিওফাইল নিয়েই কথা বলছি। তাহলে যে সমস্ত নিউক্লিওফাইল কম তড়িৎ ঋণাত্মক, লেস ইলেকট্রোনেগেটিভ, মানে নিউক্লিওফাইলের ডোনেটিং সাইডটা, নেক্সট লেস ইলেকট্রোনেগেটিভ এবং সাইজ বড়, আকার বড়, মানে আকার বড়, আর কি, আর হচ্ছে পোলারাইজড, মানে বেশি ধ্রুবীয়, সেই সমস্ত নিউক্লিওফাইলগুলোকে আমরা, সেই সমস্ত ডোনেটিং সাইটযুক্ত নিউক্লিওফাইলকে আমরা ব্যবহার করব। মানে আমরা বেশি ব্যবহার করবো SN2 বিক্রিয়ার ক্ষেত্রে, যাতে করে SN2 বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। যেমন কি আমি একটা এক্সাম্পল দিলাম। এর মধ্যে তিনটা নিউক্লিওফাইল, কিন্তু এই নিউক্লিওফাইলের মধ্যে কোনটা বেশি নিউক্লিওফিলিসিটি কার বেশি হবে? দেখি তিনটের মধ্যে মানে ডোনেটিং সাইড কোনটা? এই অক্সিজেন, এই নাইট্রোজেন, এই কার্বন। তিনটে ডোনেটিং সাইডের মধ্যে কোনটা লেস ইলেকট্রোনেগেটিভ? কার্বন, লিস্ট ইলেকট্রোনেগেটিভ। এবং সাইজ কার বড়? যাই হোক, কার্বনের ক্ষেত্রে ভাবছি বড়। তাহলে লিস্ট ইলেকট্রোনেগেটিভ কার্বন, তার মাথায় নেগেটিভ চার্জ আছে, তার জন্য এর ইলেকট্রোনেগেটিভিটি, এর নিউক্লিওফিলিসিটি বেশি হয়। তাহলে এরপরে আমি দেখছি এই উদাহরণটা, ফ্লোরিন F-, Cl-, Br-, I-। তাহলে এখানে দেখি, তোমরা ভালোই বুঝতে পারছো যে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি এবং এর আকার ছোট। আয়োডিন ইলেকট্রোনেগেটিভিটি এদের মধ্যে সবচেয়ে কম, এর আকার বড়। তাই ফ্লোরিনের থেকে আয়োডিনের এইভাবে বাড়তে থাকে নিউক্লিওফিলিসিটি। বোঝা গেল? এবার যেটা সবচেয়ে বেশি, আরও একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে লিভিং গ্রুপ। SN2 বিক্রিয়ার ক্ষেত্রে লিভিং গ্রুপও খুব একটা ভালো পার্টিসিপেট করে, মানে ভালো একটা দেয়। লিভিং গ্রুপ এবিলিটি। লিভিং গ্রুপ মানে কোনটা? এই মনে করলাম যে গ্রুপটা বেরিয়ে যাচ্ছে, NuSm অ্যাটাক করছে, এই যে লিভিং গ্রুপ, এই যে এটা হচ্ছে লিভিং গ্রুপ। এই লিভিং গ্রুপ এবিলিটি বা লিভিং গ্রুপটা কতটা বেশি কার্যকরী তার উপরে SN2 বিক্রিয়ার হার নির্ভর করছে। লিভিং গ্রুপটা খুব সহজেই যদি বেরিয়ে যেতে পারে, তাহলে বিক্রিয়ার হারটা বাড়বে,
আর যদি না বেরোয় তাড়াতাড়ি তাহলে বিক্রিয়ার হারটা কম হয়। এখন লিভিং গ্রুপের কীভাবে বুঝবো যে কোন লিভিং গ্রুপটা বেশি তাড়াতাড়ি বেরোবে, কোনটা কম তাড়াতাড়ি বেরোবে? দেখি, লিভিং গ্রুপটা নির্ভর করে CX এই বন্ড স্ট্রেংথের ওপর। এই বন্ড স্ট্রেংথের ওপর এই বন্ড স্ট্রেংথটা যত বেশি হবে তত লিভিং গ্রুপটা বেরোতে দেরি হবে। এই বন্ডটা যত উইক হবে, মানে বন্ড স্ট্রেংথটা যত কম হবে, বা বন্ধন বিয়োজন এনথালপি যত কমবে, বা বন্ধন শক্তি যত কমবে, তত বন্ডটা ভাঙতে কম শক্তি লাগবে, বন্ডটা তাড়াতাড়ি ভেঙে যাবে, লিভিং গ্রুপটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তাহলে এই বন্ধন শক্তির ওপর নির্ভর করে। এখন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে এই ব্যাপারটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এইভাবে একটা এক্সাম্পল দেওয়া আছে, CF মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইভাবে একটা এক্সাম্পল দেওয়া আছে। এখন আমি দেখি যে কার্বন ফ্লোরিন বন্ডটা বেশি স্ট্রং, না এইটা, না কার্বন ব্রোমিন, না কার্বন আয়োডিন। ভালো করে দেখলে, একটু যদি আমি কেমিক্যাল বন্ডিংয়ের দিকে চলে যাই, ব্যাপারটা বোঝার চেষ্টা করি যে কার্বনে কোন অরবিটাল পার্টিসিপেট করছে। 2p অরবিটাল, এখানেও 2p অরবিটাল, p অরবিটাল, p অরবিটাল, 2p অরবিটাল নাও হতে পারে, sp3 হাইব্রিড অরবিটাল হতে পারে, যাই হোক 2p অরবিটাল পার্টিসিপেট করছে। যেটাই করুক এখানে সবকটাই সেম। এখানে কোন অরবিটাল পার্টিসিপেট করছে? এখানে 2p অরবিটাল, 3p অরবিটাল, 4p অরবিটাল, 5p অরবিটাল। তাহলে অরবিটালের আকার ইনক্রিজ করছে। অরবিটালের আকার ইনক্রিজ করলে কি হবে? কার্বনের অরবিটালের সঙ্গে এই হ্যালোজেন গ্রুপগুলো, লিভিং গ্রুপগুলো যেগুলো, তার অরবিটালের ওভারল্যাপ ইন্টিগ্রালটা ভালো হবে না। ওভারল্যাপ ভালো না হলে বন্ডটা উইক হবে। বন্ড উইক হলে বন্ডটা ইজিলি ভেঙে যাবে, বন্ধন শক্তিটা কম হবে, তার ফলে লিভিং গ্রুপটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তাহলে কোন ক্ষেত্রে লিভিং গ্রুপটা তাড়াতাড়ি বেরোবে? এইটার ক্ষেত্রে, আয়োডিনের ক্ষেত্রে, কেন এখানে ওভারল্যাপ ইন্টিগ্রালটা কম। ঠিক আছে, তাহলে লিভিং গ্রুপ এবিলিটি কার বেশি সবচেয়ে? আয়োডিন, তারপর ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে ফ্লোরিন। বোঝা গেল? এই হলো SN2 বিক্রিয়ার সঙ্গে মোটামুটি কিছু। এরপরে আরও পরের দিনকে আমরা SN1 বিক্রিয়া পড়াবো। তারপরে ক্লাসে আমরা দেখি RS নোমেনক্লেচার পড়ানোর চেষ্টা করব। ঠিক আছে, কিছু টাস্ক আছে, টাস্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, করে রাখবেন।